ভারত থেকে 10,000 অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পুষ্টিনের দাবি শুভেন্দু অধিকারীর, অপেক্ষায় আরও 1800। ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শন নিয়ে তেহরান ওয়াশিংটন মতবিরোধ, যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সেনেটে প্রস্তাব পাস। এবং তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েক দেশ, ফ্রান্সে পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু। আন্তর্জাতিক বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজু মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি সংবাদে। 10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার ভাষণে তিনি বলেন, ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন আরও 1800 জন। পুশি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এসব তথ্য জানান শুভেন্দু। 10,000 অবৈধ বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12টি হোল্ডিং সেন্টারে আরও 1800 জনকে ফেরত পাঠানোর জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। মঙ্গলবার বিধানসভায় দেয়া ভাষণে শুভেন্দু জানান, প্রতিদিনই অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে তার সরকার। জাতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ বলেও দাবি করেন তিনি। স্বেচ্ছায় ফিরতে চাওয়াদের জন্য পথ খোলা আছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরই মধ্যে হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকেই এভাবে রাজ্যটি ছেড়েছেন বলে দাবি শুভেন্দুর। গত মে মাসে শপথ নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসীর দাবিতে বাংলাদেশ সীমান্তে পুশিনের ব্যাপক তৎপরতায় নেমেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন শুভেন্দু সরকার। অবৈধ অভিবাসী সন্দেহে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে রাজ্যটিতে। এবার প্রথমবারের মতো বিধানসভায় বাংলাদেশে পুশব্যাক ও ফেরত পাঠানোর জন্য আটক থাকাদের সংখ্যা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। জানান, ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে 142 একর জমি হস্তান্তর করা হয়েছে। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। তৃণমূল ভোট ব্যাংক দখলে রাখতে বিএসএফকে জমি দিতে চায়নি বলেও অভিযোগ তার। শুভেন্দু অধিকারী বলেন, আগামী কয়েক মাসের মধ্যে সীমান্তের 600 কিলোমিটারে কাঁটাতারের বেড়া বসবে। মনে প্রাণে ভারতীয় হন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সামরিক অভিযানের বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সেনেটে প্রস্তাব পাশ হয়েছে। যদিও ট্রাম্পের ভিটো ক্ষমতায় এই প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ইরানের সঙ্গে চুক্তির মধ্যে এ ভোটকে অর্থহীন বলে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প। তবে প্রতিনিধি পরিষদের পর রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সেনেটেও এ প্রস্তাব পাশ ট্রাম্প প্রশাসনকে চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে বাধ্যতামূলকভাবে কংগ্রেসের অনুমোদন নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। মঙ্গলবার ইরান যুদ্ধ বন্ধে প্রস্তাব পাশ হয়েছে আমেরিকার সেনেটে। যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাবটির পক্ষে 50টি ভোট পড়ে, বিপক্ষে ভোট দেন 48 আইন প্রণেতা। সেনেট রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ট্রাম্পের বিরুদ্ধে নিজ দলেরই 4 আইন প্রণেতা ভোট দেন, আর একজন ছাড়া বাকি ডেমোক্রেট সদস্যরা প্রস্তাবটিতে সমর্থন করেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রতিনিধি পরিষদেও এই প্রস্তাবের অনুমোদন দেয়। আল জাজিরা বলছে, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে সফলভাবে পাশ হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের ভিটো প্রস্তাবে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি হওয়ায় এই ভোটকে মূলত প্রতীকী হিসেবেই দেখা হচ্ছে। সেনেটের প্রস্তাবটি পাশের পর ট্রাম্পের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান ডেমোক্রেট নেতা চাক শুমার। বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকার জনগণের জন্য কেবল সর্বোচ্চ বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতি বয়ে এনেছেন। ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের জন্য জনগণকে চড়া মূল্য দিতে হয়েছে। এ ঘটনা আমেরিকার ইতিহাসের অন্যতম নিকৃষ্ট পদক্ষেপ হিসেবে ইতিহাসে লেখা থাকবে।
যুদ্ধ সংক্রান্ত এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করে সশস্ত্র বাহিনীকে সরিয়ে আনার কথা রয়েছে, যদিও আমেরিকা ও তার মিত্রদের ওপর আসন্ন ঝুঁকি মোকাবিলায় সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখতে পারবে ওয়াশিংটন। এদিকে প্রস্তাবটি পাশে ইরানের সাথে আলোচনায় ট্রাম্পের অবস্থান আরও দুর্বল হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপ বলছে, এই যুদ্ধকে যৌক্তিক মনে করে আমেরিকার মাত্র 24% মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের এখনই ইরানের কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়ার পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে এর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না তেহরান। যদিও ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলোতে IAEA পরিদর্শকরা শেষ পর্যন্ত প্রবেশাধিকার পাবেনি বলে দাবি করেছেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। এদিকে ইরান আমেরিকা শান্তি চুক্তি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে গেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান আমেরিকা শান্তি চুক্তিতে তেহরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়টি নিয়ে সম্প্রতি চরম ধোঁয়াশা দেখা দেয়। তেহরান ও ওয়াশিংটন এ নিয়ে পরস্পর বিরোধী বার্তা দিয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ইরান অনন্তকাল পর্যন্ত পরমাণু পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে আলোচনায় এ নিয়ে সম্মতির বিষয়টি প্রথমে নাকচ করে দিলেও পরে এ নিয়ে সুর নরম করেছে তেহরান। ইরানের কর্মকর্তারা বলছেন, সুইজারল্যান্ডের শান্তি আলোচনায় পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। তাই IAEA কে এখনই পরিদর্শনের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা ইরানের নেই। ভবিষ্যতে দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক কর্মকর্তাদের পরিদর্শনের অনুমতি দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না ইরানের কর্মকর্তারা। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। তারা জানিয়েছেন, পরিদর্শকদের অনুমতি দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি দাবি করেন, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে IAEA পরিদর্শকরা শেষ পর্যন্ত প্রবেশাধিকার পাবেনি। এটি আগামী পরশুদিন, এক সপ্তাহ বা 10 দিন পরেও হতে পারে বলে মনে করেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি এর আগে জানিয়েছিলেন, IAEA প্রধানের সাথে তাদের কোনো বৈঠক হয়নি এবং পরিদর্শনের কোনো সুনির্দিষ্ট সময়সূচিও তাদের কাছে নেই। জাতিসংঘের আন্তর্জাতিক শক্তির সংস্থা IAEA এর সাথে এর আগেও বিরোধে জড়িয়েছে ইরান। সংস্থাটির বিরুদ্ধে ইসরায়েলের সাথে যোগসাজশের অভিযোগ করে আসছে তেহরান। এর জেরে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ চলার সময় IAEA কে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল ইরান। এদিকে তেহরান ওয়াশিংটন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরব আমিরাতে পৌঁছে তিনি সাংবাদিকদের বলেন, চূড়ান্ত চুক্তির পর ইরানকে কোনোভাবেই হরমুজ প্রণালীতে শুল্ক আদায় করতে দেয়া হবে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানায় আল জাজিরা। লেবাননের দক্ষিণাঞ্চলের আলী আল তাহের এলাকায় এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইসরায়েলি সেনাদের জন্য হুমকি হতে পারে এমন সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এ আক্রমণ চালানো হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের এমন হামলায় ওই অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল, যা সরাসরি গণহত্যার অংশ। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে এ নিয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, গাজা যুদ্ধে নিহতদের প্রায় 30% শিশু, যা এক চরম মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা। তবে এ প্রতিবেদনকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজায় নিরাপদ কোনো জায়গা নেই শিশুদের জন্য, যেখানে সেখানে ঝরছে নিষ্পাপ প্রাণ।
জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। একে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি শিশুদের নির্যাতন ও সহিংসতার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, গাজা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রায় 30% শিশু। এমনকি গত বছরের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের উপর হামলা চালানো হয়েছে, যা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার অংশ। We have witnessed more than 20,000 children who've been killed. ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করেছে এবং হত্যা করেছে। শিশুদের উপর এমন হামলা চালিয়ে মূলত ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ও তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। And injuring of children has been a continuing activity. প্রতিবেদনে আরও বলা হয়, আগের যে কোনো সংঘাতের চেয়ে এবারের যুদ্ধে শিশু মৃত্যুর হার অনেক বেশি। 2023 সালের অক্টোবর থেকে পরবর্তী 2 বছরে অন্তত 20,179 জন শিশু প্রাণ হারিয়েছে। এর আগে 2008-9 এবং 2014 সালের গাজা যুদ্ধে নিহত শিশুর সংখ্যা ছিল 24%। শুধু সরাসরি হামলাই নয়, গাজায় ইসরায়েলের চাপিয়ে দেয়া অবরোধ, বারবার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য করা এবং খাবার ও ওষুধের তীব্র সংকট শিশুদের জীবন বিপন্ন করে তুলেছে। এর ফলে অপুষ্টি ও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অনেক শিশু। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে পুরোপুরি অপপ্রচার ও মিথ্যা বলে দাবি করেছে ইসরায়েল সরকার। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ, এর মধ্যে ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ রাতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে পানিতে নেমে ডুবে মারা গেছেন অন্তত 40 জন। দেশটির 54টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শুধু ফ্রান্স নয়, ইটালি, জার্মানি ও স্পেনের পরিস্থিতিও ভয়াবহ। কাঠফাটা রোদ আর অসহ্য গরমে পুড়ছে ফ্রান্স। অবস্থা এতটাই বেগতিক যে দিনের বেলার পাশাপাশি রাতেও মিলছে না স্বস্তি। দেশটিতে রাতের সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙেছে। সোমবার রাতে গড় তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে উষ্ণতম রাত। এই তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই ছুটছেন নদী বা জলাশয়ে, আর তাতেই ঘটছে বড় বিপত্তি। গত কয়েকদিনে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় 1/2 মানুষ। পরিস্থিতি সামাল দিতে দেশটির 54টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্যারিসের সিন নদীতে ডুবে মারা গেছে 13 বছরের এক কিশোরী। অন্যদিকে রোদে তপ্ত হয়ে ওঠা বন্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 2 শিশুর মরদেহ। এই অবস্থায় যেখানে সেখানে সাঁতার না কাটতে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। গরমের এই চোখরাঙানি শুধু ফ্রান্সে নয়, পুরো ইউরোপ জুড়েই। ইটালির রোম আর মিলান সহ 15টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কৃষি ও নির্মাণ শ্রমিকদের বাঁচাতে তীব্র রোদের সময়ে কাজ বন্ধ রাখার জরুরি আইন করেছে ইটালি সরকার। জার্মানির রাইন নদী থেকেও উদ্ধার হয়েছে 3 জনের মরদেহ। স্পেনের শীতল এলাকা হিসেবে পরিচিত স্যান সেবাস্তিয়ানের তাপমাত্রাও ছুঁয়েছে 40 ডিগ্রি, আর ব্রিটেনের তাপমাত্রা 39 ডিগ্রি ছাড়ানোরও পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই মরুময় আবহাওয়া? জলবায়ু গবেষকরা বলছেন, ওমেগা ব্লক নামের এক বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা মরুভূমি থেকে গরম বাতাস ধেয়ে আসছে ইউরোপের দিকে। আর জলবায়ু পরিবর্তনের ফলেই দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই তাপপ্রবাহ। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।
মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেছেন দলটির বিদ্রোহী বিধায়ক ও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দলটির প্রতীক জোড়া ফুলও হাতছাড়া হতে পারে সাবেক মুখ্যমন্ত্রীর। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের ঘাসফুল বা জোড়া ফুল প্রতীকটি দখলে নিতে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহীরা। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ভাঙন চলছে তৃণমূল কংগ্রেসে। সোমবার নিউটাউনের একটি হোটেলে বৈঠকে দলের নতুন কমিটি গঠন করেন বিদ্রোহী বিধায়করা। চেয়ারম্যানের পদ থেকে বাদ দেওয়া হয় প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়কেই। বরখাস্ত করা হয় দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। সমস্ত কর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করব। মমতা সমর্থিতরা বিদ্রোহীদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে এসব তৎপরতা প্রত্যাখ্যান করলেও দলটির খণ্ডিত হওয়ার চিত্র এখন স্পষ্ট। বিদ্রোহীদের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অপর অংশটি শতাব্দী রায় ও কাকলি ঘোষের নেতৃত্বাধীন। এর মধ্যেই তৃণমূলের প্রতীক জোড়াফুল দখলে নিতে বিদ্রোহীরা আইনি প্রক্রিয়ায় নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার। বিধানসভায় তৃণমূলের বিরোধী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিগগিরই নির্বাচন কমিশনকে নতুন কমিটির কথা জানানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নতুন চেয়ারম্যান অরূপ রায় সহ বিদ্রোহী বিধায়করা রাজ্যের নির্বাচনী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। আগামী দিনে আপনারা সহযোগিতা করেন সর্বক্ষেত্রে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশনকে নতুন কমিটির কথা জানালে প্রতীকটি পাওয়া কঠিন হবে না বিরোধীদের। বিধানসভায় তৃণমূলের 2/3 বিধায়ক বিদ্রোহী হওয়ায় শক্তিশালী অবস্থানে আছেন তারা। এদিকে দলের নতুন কর্মসমিতির তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন মমতাও। সেখানে নিজেকে চেয়ারপারসন বলে দাবি করেছেন তিনি। দলটির উপর নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করতেই এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পাল্টাপাল্টি কমিটি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি দলটির নতুন অংশের নেতা ঋতব্রতের পক্ষ থেকে। প্রতীক দখলে নেয়ার দাবির প্রশ্নে বিরোধী নেতা ঋতব্রত জানান, তারাই এখন তৃণমূল, তাই প্রতীকটি দাবি করার কিছু নেই। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। নয়াদিল্লিতে শেষ হলো ব্রিক্স দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 16তম বৈঠক। বৈঠকে বিশ্বজুড়ে নতুন নতুন নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এর সভাপতিত্ব করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে জ্বালানি, খাদ্য, সাইবার নিরাপত্তার পাশাপাশি গুরুত্ব পায় বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনের বিষয়টি। এ সময় মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে আমেরিকা ও ইরানের সমঝোতাকে স্বাগত জানায় ভারত। অজিত ডোভাল বলেন, হরমুজ প্রণালী খুলে দেয়া বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য বড় স্বস্তি। একই সঙ্গে সন্ত্রাসীদের প্রযুক্তির অপব্যবহার রুখতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন ব্রিক্স জোট। বৈঠক শেষে প্রতিনিধি দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্রিক্সের বাড়তে থাকা গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। আগামী 5 বছর প্রতি বছর 2টি করে বড় যুদ্ধ জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির নাম্পো বন্দরে নতুন একটি রণতরী উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। 5000 টনের এই জাহাজটি টানা 14 মাস পরীক্ষা করার পর নৌবাহিনীতে যুক্ত করা হলো। কিম জানান, শিগগিরই কাংকং নামের আরও একটি নতুন যুদ্ধ জাহাজ সাগরে নামানো হবে। এর পাশাপাশি 10,000 টনের বিশাল একটি রণতরীও যুক্ত করবে দেশটি। মূলত নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করতে এসব পরিকল্পনা নিয়েছেন পিয়ংইয়ং। আন্তর্জাতিক বুলেটিনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1048 জনে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 266 জন। বর্তমানে DR কঙ্গো ও ইতুরি প্রদেশ এ সংক্রমণের মূল কেন্দ্রবিন্দু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ মহামারী পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঝড় মেঘালা এখন রূপ নিয়েছে সুপার টাইফুনে। স্যাটেলাইট চিত্রে ফিলিপিন্সের পূর্ব দিকে ঝড়টিকে প্রবল গতিতে ঘুরপাক খেতে দেখা যাচ্ছে। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 185 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 230 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। একই ছবিতে পাশে হিক্স নামে আরেকটি ছোট ঝড়ও দেখা যাচ্ছে। মূল ঝড়টি জাপানের ওকিনাওয়ার দিকে এগিয়ে যেতে পারে। মেঘালার প্রভাবে ফিলিপিন্সের উত্তরের প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। গাছেরও প্রাণ আছে, তাদেরও আছে বেঁচে থাকার অধিকার। তাই এবার আইনিভাবে গাছের অধিকারকে স্বীকৃতি দিল কানাডার একটি ছোট শহর। গাছকে জীবন্ত প্রাণী হিসেবে ঘোষণা করেছে দেশটির কুইবেক প্রভিন্সের তেরাস ভদ্রিয়াল সিটি কাউন্সিল। কানাডার মন্ট্রিয়লের পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি শহর তেরাস ভদ্রিয়াল। মাত্র প্রায় 2000 মানুষের বাস এই শহরে। আয়তনে ছোট হলেও পরিবেশ রক্ষায় এক অনন্য এবং ঐতিহাসিক নজির গড়ল এই শহরটি। গাছকে শুধু জড়বস্তু বা সম্পদ না ভেবে তাদের দেয়া হলো বেঁচে থাকার আইনি অধিকার। সম্প্রতি গাছের অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক ঘোষণা বা ইউনিভার্সাল ডিক্লারেশন অব দ্য রাইটস অব দ্য ট্রির পক্ষে একটি প্রস্তাব পাশ করে শহরটির কাউন্সিল। এই প্রস্তাব অনুযায়ী 3টি মূল বিষয়কে স্বীকৃতি দেয়া হয়েছে। গাছ একটি জীবন্ত সত্তা এবং মানবজাতির সাধারণ সম্পদ। পৃথিবীর অস্তিত্ব গাছের উপরই নির্ভরশীল, আর মানুষের উচিত গাছের সাথে পরম বন্ধু ও সহমর্মী হয়ে পাশে থাকা। তেরাস ভদ্রিয়ালই প্রথম শহর যা গাছকে এমন মর্যাদা দিল। কিন্তু কিভাবে এলো এই পরিবর্তন? শহরটির মেয়র মিশেল বুর্দো জানান, ফ্রান্সের নির্মাতা আদ্রে দেরোসের দেজার ব্রো এদেজার নামের একটি তথ্যচিত্র দেখার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছকে নিয়ে আলোচনা শুরু হয়। মানুষ ভাবতে শুরু করে, গাছ কি শুধুই কেটে ফেলার বস্তু, নাকি তারও মানুষের মতো অধিকার থাকা উচিত। পরে স্থানীয় পরিবেশ কমিটির আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় কাউন্সিল। চলচ্চিত্র নির্মাতা দেরোসের মতে, মানুষ নিজেকে প্রকৃতির শাসক না ভেবে তার একটি অংশ মনে করা উচিত। তেরাস ভদ্রিয়াল শহরের এই পদক্ষেপ দেখে বিশ্বের আরও অনেক শহরই গাছ এবং প্রকৃতি রক্ষায় এভাবে এগিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।